হোমওয়ার্ক হিসেবে দেওয়া প্রশ্নটিতে অপশন সি টাইমস √7/4 এটি কারেক্ট অ্যান্সার। এটি না এসে থাকলে বা কোনোভাবে প্রশ্নটিতে জটিলতা অনুভব করলে সলিউশনটি তোমাদের কাছে তুলে ধরছি। প্রশ্নটিতে বলা ছিল আমাদের দুটি ফ্রেমের কথা, একটি স্থির ও তার রেসপেক্টে এক্স ও এক্স প্রাইম অ্যাক্সিসের অ্যালং এ মুভ করা, অপর একটি এক্স প্রাইম ফ্রেম যার ভেলোসিটি মানে ভেলোসিটি অফ দ্য মুভিং ফ্রেম এস প্রাইম হচ্ছে মুভিং ফ্রেম উইথ রেসপেক্ট টু স্থির ফ্রেম এস ফ্রেম এভাবে ডিনোট করেছি, যেটি c/2 বলা ছিল। এরপর এস ফ্রেম থেকে মেজার করা একটি পার্টিকেল ওয়াই প্রাইম অ্যাক্সিস বরাবর যাচ্ছিল, যার ভেলোসিটি কিন্তু c/2। এরপর চেয়েছিল এস ফ্রেম থেকে মেজার করা স্পিড পার্টিকেলটির কি হবে। এক্ষেত্রে ভাবার বিষয়, এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে পার্টিকেলটি যদিও কেবলমাত্র ওয়াই প্রাইম অ্যাক্সিস বরাবর মুভ করছে, যখন আমরা পার্টিকেলটিকে এস ফ্রেম থেকে মেজার করব সেক্ষেত্রে পার্টিকেলটির মোশন কিন্তু কেবলমাত্র ওয়াই অ্যাক্সিস বরাবর হবে না। অর্থাৎ এখানে ভিজুয়ালাইজেশনের একটি ব্যাপার রয়েছে। তুমি যদি স্থির ফ্রেম এস হও এবং তোমার রেসপেক্টে যদি একটি পার্টিকেল মুভ করে এক্স অ্যাক্সিস বরাবর, মানে ফ্রেমটিতে যে পার্টিকেল সেই পার্টিকেলটি মুভ করছে ওয়াই অ্যাক্সিস বরাবর, কিন্তু ফ্রেমটি কন্টেইন করছে পার্টিকেলটি এবং ফ্রেমটি এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে। অর্থাৎ পার্টিকেলটির ভেলোসিটি ওয়াই অ্যাক্সিস বরাবর কখন, যখন তুমি পার্টিকেলটির সঙ্গে মুভ করবে অর্থাৎ এস প্রাইম ফ্রেমে থাকবে। কিন্তু তুমি যদি স্থির থাকো সেক্ষেত্রে পার্টিকেলটির মোশন তুমি ওই ফ্রেমটি যে পার্টিকেলটিকে নিয়ে রয়েছে, অর্থাৎ আমার এই হাতটি যদি ফ্রেম হয় বা এক মিনিট এই ডাস্টারটি যদি ফ্রেম হয় সেক্ষেত্রে ডাস্টারটি গতিশীল, এটি এস প্রাইম ফ্রেম। সো এই গতিশীল ফ্রেমে থাকা পার্টিকেলটি অপরের দিকে ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছে। তুমি যদি এই ডাস্টারটির সঙ্গেই থাকো, অবজারভার তুমি হও, সেক্ষেত্রে এই পার্টিকেলটির মোশন ওয়াই অ্যাক্সিস বরাবরই তুমি পাবে, ওয়াই প্রাইম অ্যাক্সিস বরাবর। কিন্তু এই ডাস্টারটি যদি চলতে থাকে এবং তার রেসপেক্টে কেউ স্থির অবজারভার, এক্ষেত্রে এস অবজারভার, এস কিন্তু লক্ষ্য করবে যে ডাস্টারটি যাবে এক্স অ্যাক্সিস বরাবরই, কিন্তু পার্টিকেলটির ওয়াই অ্যাক্সিস বরাবর মোশন এবং এই এক্স অ্যাক্সিস বরাবর মোশনের জন্য পার্টিকেলটির মোশন কিন্তু এই ওয়াই অ্যাক্সিস বরাবর না হয়ে এবং এক্স অ্যাক্সিস বরাবর না হয়ে দুটি রেজাল্টেন্ট হবে, অর্থাৎ এটি। এবং এই স্পিড দিয়ে আমাদের কাছে জানতে চেয়েছে প্রশ্নে কেন এমন হচ্ছে। আবার ব্যাপারটি ভিজুয়ালাইজ করার চেষ্টা করো যে যখন স্থির ফ্রেম দেখবে একটি পার্টিকেল মুভ করছে এক্স প্রাইম এবং ওয়াই প্রাইম অ্যাক্সিস বরাবর। কেন মুভ করছে এক্স প্রাইম ওয়াই প্রাইম অ্যাক্সিস বরাবর? কারণ যে ফ্রেমের কথা বলা রয়েছে সে ফ্রেমটি কিন্তু এক্স প্রাইম অ্যাক্সিস বরাবর মুভ করছে এবং পার্টিকেলটি সেই ফ্রেমের রেসপেক্টে কেবলমাত্র ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছে। তো এরপর যদি কোনো ফ্রেম স্থির থাকে সে তো ওই পার্টিকেলটিকে এক্স এবং ওয়াই দুদিকেই যেতে দেখবে। সেই কারণে আমরা যখন এস ফ্রেম থেকে মেজার করব স্পিড, সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে এক্স প্রাইম অ্যাক্সিস বরাবর, এক্ষেত্রে এস ফ্রেমের অ্যাক্সিস হচ্ছে এক্স এবং ওয়াই, সেক্ষেত্রে পার্টিকেলটির এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি নির্ণয় করতে হবে এবং ভেলোসিটির থেকে এই ফর্মুলাটি ইউজ করে ইউ এক্স স্কোয়ার প্লাস ইউ ওয়াই স্কোয়ার, যদি জেড টার্ম থাকতো সেক্ষেত্রে জেড স্কোয়ার দিয়ে আমরা পার্টিকেলটির ভেলোসিটি নির্ণয় করতে পারতাম, এক্ষেত্রে স্পিড নির্ণয় করতে পারতাম পার্টিকেলটির এস ফ্রেম থেকে। সেটি করার জন্য আমাদেরকে প্রথমে ওয়াই প্রাইম অ্যাক্সিস বরাবর ভেলোসিটির থেকে ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কি হবে তার নির্ণয় করতে হবে। আমাদের জানা ওয়াই প্রাইম অ্যাক্সিস বরাবর ভেলোসিটি এটি, অর্থাৎ ইউ ওয়াই প্রাইম সমান c/2। এর থেকে কিভাবে নির্ণয় করব ইউ ওয়াই কি হবে, তার জন্য লরেন্জ ট্রান্সফরমেশনের যে ইকুয়েশন ইউ ওয়াই প্রাইম ইকুয়ালস টু uy divided by gamma into 1 minus ux into v divided by c square, এটি করে নিয়েছি। এটির থেকে আমরা নির্ণয় করতে পারি না, কারণ এখানে দেখো তুমি লেফট সাইডে কেবলমাত্র uy প্রাইমের টার্ম রয়েছে এবং নিচে এক্ষেত্রে uy রয়েছে, তাই এটিকে ইনভার্স করে, মানে আমাদের কাছে ইনফরমেশন রয়েছে uy প্রাইমের এবং চেয়েছে uy, সেই কারণে এই ফরওয়ার্ড লরেন্জ ট্রান্সফরমেশন ইকুয়েশনটি, এটি ফরওয়ার্ড লরেন্জ ট্রান্সফরমেশন ইকুয়েশন, এই ফরওয়ার্ডটিকে ইনভার্স করে, অর্থাৎ যেখানে প্রাইম ছিল সেখানে আনপ্রাইম করলাম, uy ইকুয়ালস টু যেখানে প্রাইম ছিল না এখানে প্রাইম নিয়েছি, গামা যেমনকার তেমন, এবং 1 প্লাস নিয়ে নিয়েছি কারণ এখানে ভি যা ছিল তার সাইনও কিন্তু ফ্লিপ হয়ে যাবে। এই ইনভার্স নেওয়া মানে আমরা আগে যে ফ্রেমের রেসপেক্টে দেখছিলাম সেই ফ্রেমটিকে স্থির রেখে, মানে ওই ফ্রেমটিকে গতিশীল করে অন্য ফ্রেমের রেসপেক্টে দেখব, অর্থাৎ ভেলোসিটি যা ছিল তার উল্টো হয়ে যাচ্ছে। সেই কারণে কিন্তু এখানে পজিটিভ সাইন এসে গেছে নেগেটিভ সাইনের পরিবর্তে।
তাই ইউএক্স প্রাইম নিয়েছি, এখানে প্রাইম ছিল না, তাই ডিভাইড বাই সি স্কোয়ার। সো এই ফর্মুলাটি ইউজ করে আমরা গামা ভ্যালু পুট করেছি এখানে 2 ডিভাইড বাই √3। গামা কিভাবে নির্ণয় করেছি? গামা ইকুয়ালস টু 1 ডিভাইড বাই √1 মাইনাস ভি স্কোয়ার। এখানে ভি হচ্ছে ভেলোসিটি অফ দা মুভিং ফ্রেম, মুভিং ফ্রেমের ভেলোসিটি হচ্ছে সি বাই 2। যখন সি স্কোয়ার বাই 2 স্কোয়ার করা হয়েছে, সি স্কোয়ার বাই 4 হয়েছে, এবং নিচে 1 বাই সি স্কোয়ার, সো সি স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে এই এলসিএমটি নিয়ে, মানে 1 মাইনাস 1 বাই 4 এর এলসিএম নিয়ে এই ক্যালকুলেশনটি করা হলে তুমি কিন্তু 2 ডিভাইড বাই √3 গামার ভ্যালু পেয়ে যাবে সহজেই। সো এটি মাল্টিপ্লাই করে 1 প্লাস এটিকে 0 করা হয়েছে, কারণ এক্ষেত্রে ইউ এক্স প্রাইম কিন্তু 0। আমরা যখন এস প্রাইম ফ্রেম থেকে দেখবো, অর্থাৎ মুভিং ফ্রেম থেকে, সেই মুভিং ফ্রেমে পার্টিকেলটি কেবলমাত্র ওয়াই অ্যাক্সিস বরাবরই মুভ করছে, ওয়াই প্রাইম অ্যাক্সিস বরাবর। সেই কারণে ওই পার্টিকেলটির এক্স অ্যাক্সিস বরাবর কোনো মোশন আমরা অবজার্ভ করব না, অর্থাৎ ইউ এক্স প্রাইম কিন্তু সব সময় 0 হবে। তাই এটিকে 0-র সাথে ইকুয়েট করেছি, পুরো টার্মটি 0 হয়েছে, এবং ক্যালকুলেশন করে আমরা সি বাই 2 ইন্টু এই √3 অপরে গিয়ে সি √3 ডিভাইড বাই 4, 2 টাইমস 2 4, এটি পেলাম ইউ ওয়াই এর ভ্যালু। মানে এস ফ্রেম থেকে পার্টিকেলটির ওয়াই অ্যাক্সিস বরাবর কি ভেলোসিটি হবে তা নির্ণয় করলাম এখানে। এরপর চাই আমাদের এক্স অ্যাক্সিস বরাবর এস ফ্রেম থেকে মেজার করা ভেলোসিটি কি হবে। তার জন্য আমাদেরকে লরেন্জ ট্রান্সফরমেশন ইকুয়েশন ভেলোসিটির প্রয়োগ করতে হবে। ফর্মুলাটি এরকম, ইউ এক্স প্রাইম ইকুয়ালস টু ইউ এক্স মাইনাস ভি ডিভাইড বাই 1 মাইনাস ইউ এক্স ইন্টু ভি ডিভাইড বাই সি স্কোয়ার। এখানে ইউ এক্স হচ্ছে এস ফ্রেম থেকে মেজার করা ভেলোসিটি। সো ইউ এক্স কিন্তু এখানেও রয়েছে, এখানেও রয়েছে, এবং এটি নির্ণয় করা কমপ্লিকেটেড, মানে অনেক কিছু ক্যালকুলেশন করতে হবে। তাই এই ফরওয়ার্ড লরেন্জ ট্রান্সফরমেশন ইকুয়েশন এক্স অ্যাক্সিস বরাবর সেটিকে ইনভার্স করে নিয়েছি, অর্থাৎ এখানে প্রাইম ছিল, সেই প্রাইমটি সরিয়ে নিয়ে ইউ এক্স করে নিয়েছি, এবং এখানেও আগের মতোই যেখানে নেগেটিভ সাইন সেটিকে চেঞ্জ করে পজিটিভ সাইন নেওয়া হয়েছে, এবং নিচের নেগেটিভটিকে পজিটিভ নেওয়া হয়েছে, এবং এখানে দেখো ইউ এক্স ছিল, এখানেও ইউ এক্স ছিল, সেগুলিকে প্রাইম করে নেওয়া হয়েছে, এবং ইউ এক্স প্রাইম দুটি টার্মে কিন্তু 0, তাই ক্যালকুলেশনে আরো সহজ হয়ে গেছে ব্যাপারটি। ইউ এক্স প্রাইম কিন্তু ভেলোসিটি of the particle along x prime axis as measured from s prime. So x prime axis বরাবর কিন্তু পার্টিকেলটির কোনো মোশন পাবে না যদি তুমি s প্রাইম ফ্রেমে থাকো, কিন্তু s ফ্রেম থেকে কিন্তু পার্টিকেলটির x অ্যাক্সিস বরাবরও একটি মোশন থাকবে, কারণ যখন স্থির ফ্রেমের কথা কনসিডার করব সেই সময় পার্টিকেলটির মোশন কিন্তু কিছুটা এরকম হবে, মানে কোনাকুনি। সো ইউ এক্স আমরা পেয়ে গেছি এখান থেকে, এটি এই টার্মটি কিন্তু 0, এই টার্মটিও 0, সো কেবলমাত্র ভি রয়েছে, এবং ভি এক্ষেত্রে ভেলোসিটি অফ দ্য মুভিং ফ্রেম, সেটি হচ্ছে সি বাই 2। সেই কারণে সি বাই 2 হবে ইউ এক্স হচ্ছে সি বাই 2। এই সি বাই 2 সেটিকে যখন স্কোয়ার করা হলো, অর্থাৎ এটি তো ইউএক্স এর ভ্যালু, ইউএক্স এর ভ্যালুকে স্কোয়ার করা হলে সি স্কোয়ার ডিভাইড বাই নিচে 2 এর স্কোয়ার 4, এবং ওই টার্মটি ইউওয়াই কে স্কোয়ার করা হয়েছে, সি স্কোয়ার √3 স্কোয়ার হয়ে 3, এবং 4 এর স্কোয়ার 16, এবং এই এলসিএম নিয়ে ক্যালকুলেশন করে আমরা পেয়েছি ইউ ইকুয়ালস টু, মানে স্পিড অফ দ্য পার্টিকেল অ্যাজ সিন ফ্রম এস ফ্রেম 3√7 ডিভাইড বাই 4, এবং এটি কারেক্ট অ্যান্সার। যে অপশনে অ্যান্সারটি রয়েছে সেটিকেই আমরা অ্যান্সার বলে মান্য করব। পরের প্রশ্ন তোমার স্ক্রিনে রইল, two events E1 and E2 take place in an inertial frame S with respective time space coordinates SI ইউনিটে। দুটি ইভেন্ট এস ফ্রেম থেকে অবজার্ভ করলে তাদের স্পেস এবং টাইম যে কোঅর্ডিনেট তার ভ্যালু বলা রয়েছে। এটি ধরে নাও স্পেস কোঅর্ডিনেট আর ভেক্টর, এবং ওয়াই অ্যাক্সিসকে আমরা টাইম কোঅর্ডিনেট নিয়ে নিচ্ছি টি। সো এস ফ্রেম থেকে মেজার করলে দুটি ইভেন্ট 1 এর টি 0 এবং আর ভেক্টরও 0। সো এই পজিশনটি হবে টিও 0 এবং আরও 0, সেটি ইভেন্ট 1 নাম দিয়ে দিলাম। এখানে একটি ইভেন্ট এবং অপর ইভেন্টটি ঘটছে x2 পজিশন হচ্ছে 10⁸, সময়ও 0, বাকি সব 0। সো এই আর যে পজিশন কোঅর্ডিনেট সেটি যদি এক্স অ্যাক্সিস বরাবর এটিই এক্স অ্যাক্সিস হয়, সেক্ষেত্রে এখানে ভ্যালু হবে 10⁸, এবং এখানে ঘটছে ইভেন্ট 2। এরপর বলা রয়েছে অপর একটি ফ্রেমের কথা, অ্যানাদার ইনার্শিয়াল ফ্রেম ইস প্রাইম ইজ মুভিং উইথ রেসপেক্ট টু এস। সো এই এস ফ্রেমের রেসপেক্টে মুভ করা অপর একটি ফ্রেম যার ভেলোসিটি 0.8 c, অর্থাৎ এস ফ্রেমের রেসপেক্টে এস প্রাইম ফ্রেমের ভেলোসিটি সেটি কিভাবে ডিনোট করব,
ভেলোসিটি অফ এস প্রাইম উইথ রেসপেক্ট টু এস, এটি বলা রয়েছে 0.8 সি আই ক্যাপ অ্যাক্সিস বরাবর, মানে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর। তো এটি আই ক্যাপ না দিয়ে আমরা কেবলমাত্র এইভাবে ডিনোট করতেই পারি বা আই ক্যাপেই দিয়ে দিলাম। সো এই ফ্রেমটি মুভ করছে এই দিক বরাবর, কেবলমাত্র এক্স অ্যাক্সিসের অ্যালং এই মোশন রয়েছে, এটি বোঝানো হয়েছে। দ্য টাইম ডিফারেন্স t2 prime minus t1 prime as observed in s prime frame। আমরা দেখলাম যে s ফ্রেম থেকে t2 minus t1 এই ভ্যালুটি 0, কারণ t1 ও 0 t2 ও 0। এরপর চেয়েছে যে s প্রাইম ফ্রেম থেকে যে ফ্রেমটি মুভ করছে সেই ফ্রেমের রেসপেক্টে ইভেন্ট দুটির মধ্যে যে সময়ের তফাৎ সেটি কি হবে নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমাদের জাস্ট টাইম কোঅর্ডিনেটের যে ফর্মুলা এক ফ্রেম থেকে অন্য ফ্রেমে যাওয়ার জন্য সেটি ইউজ করলে পেয়ে যাব রিকোয়ার্ড অ্যান্সার। আমাদের ফর্মুলাটি কিছুটা এরকম যে মুভিং ফ্রেমের সময় টি প্রাইম সেটি ইকুয়াল হয় নন মুভিং ফ্রেমের সময়ের সঙ্গে লরেঞ্জ ফ্যাক্টর গামা মাল্টিপ্লাই করার পর সেটিকে বিয়োগ করতে হবে গামা টাইমস ভেলোসিটি অফ দ্য মুভিং ফ্রেম, মানে ভি এক্ষেত্রে 0.8 সি ইন্টু পজিশন মেজার্ড ইন স্থির ফ্রেমে মেজার করা পজিশন ডিভাইডেড বাই সি স্কোয়ার। এইভাবে কিন্তু মুভিং ফ্রেমের সময় মেজার করা নন মুভিং ফ্রেমের সময় মেজার করার সময়ের সাথে রিলেটেড। এক্ষেত্রে দুটি সময় আমাদের নির্ণয় করতে হবে t2 প্রাইম t1 প্রাইম। সেক্ষেত্রে t2 প্রাইম আমরা বলতে পারি t2 প্রাইম ইকুয়ালস টু হবে গামা টাইমস t1 minus velocity that is 0.8 c into position x1। x1 কি x1 এখানে 0, সো ইভেন্ট 1 ঘটছে x1 ও 0 y1 ও 0 z1 ও 0, কিন্তু ইভেন্ট 2 এর ক্ষেত্রে এই ভ্যালুটি কেবলমাত্র চেঞ্জ হয়েছে, x এর ভ্যালু এটি এবং y এর ভ্যালুও 0 z এর ভ্যালুও 0। তাই এগুলি হচ্ছে x1 y1 z1 এবং এটি হচ্ছে x2 y2 z2। x2 এর ভ্যালু আমাদের 10 টু দি পাওয়ার 8 এবং x1 এর ভ্যালু 0, সো এখানে যখন 0 মাল্টিপ্লাই করব এই পুরো টার্মটি 0 হয়ে যাবে, নিচে c স্কয়ার থাক আর যাই থাক। সো আমাদের ফাইনাল যে ভ্যালু সেটি কিন্তু আসবে গামা টাইমস t1। সো t1 এর ভ্যালু কিন্তু দেখো 0, অর্থাৎ টাইমের যে ভ্যালু ইভেন্ট 1 ঘটার সেটিও কিন্তু 0 অ্যাজ মেজার্ড ইন এস ফ্রেম। সেই কারণে আমাদের এই t2 এর ভ্যালু কিন্তু 0 আসবে। সরি, এখানে ভুল হয়েছে, আমরা প্রথমে t1 প্রাইম মেজার করছি। তো t1 প্রাইম মেজার করার জন্য t1 প্রাইম ইকুয়ালস টু গামা টাইমস দিস ভ্যালু। সো এক্ষেত্রে t1 এর ভ্যালু 0 এবং x1 এর ভ্যালুও 0, তাই আমরা পেয়ে গেলাম t1 প্রাইম ইকুয়ালস টু 0। সিমিলারলি এই ফর্মুলাটি থেকে যদি আমরা t2 প্রাইম ক্যালকুলেট করি, t2 প্রাইম এটি সমান হবে গামা টাইমস t2 মাইনাস x2 ইন্টু ভি ডিভাইডেড বাই সি স্কোয়ার। এক্ষেত্রে x2 এর ভ্যালু কিন্তু 10 টু দি পাওয়ার 8, সো পুট করি 10 টু দি পাওয়ার 8, ভি এর ভ্যালু 0.8 সি মাল্টিপ্লাইড বাই 0.8 ইন্টু সি। এই সি এর সঙ্গে নিচের একটি সি স্কোয়ার কেটে যাচ্ছে এবং এক্ষেত্রে t2 এর ভ্যালু 0, t1 ও t2 দুটিই কিন্তু বলা রয়েছে 0 সময়ে ঘটছে, তাই ক্যালকুলেশন লেন্দি হচ্ছে না এবং আমরা পেয়ে যাচ্ছি যে t2 প্রাইম ইকুয়ালস টু, এটি t2 প্রাইম গামা টাইমস দিস। এখন আমাদের গামা ক্যালকুলেট করলেই আমাদের রেজাল্ট চলে আসবে, কারণ এই টার্মটিও 0, জাস্ট 10 টু দি পাওয়ার 8 এটিকে 0.8 দিয়ে মাল্টিপ্লাই করে নিচে সি দিয়ে ভাগ করার পর গামা দিয়ে মাল্টিপ্লাই করলেই আমাদের রেজাল্ট চলে আসবে, কারণ t2 প্রাইম মাইনাস t1 প্রাইম সেটিই হবে যেটির ভ্যালু t2 প্রাইমের ভ্যালু, যেহেতু t1 প্রাইম 0। সো গামা ক্যালকুলেট করে নেওয়া যাক। গামার ভ্যালু কিভাবে ক্যালকুলেট করি, গামা ইকুয়ালস টু 1 ডিভাইড বাই আন্ডার রুট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এক্ষেত্রে ভি এর ভ্যালু 0.8, সো যখন 0.8 এর স্কোয়ার নেব ইন্টু সি মাল্টিপ্লাই রয়েছে, অপরের সি স্কোয়ারের সাথে নিচে সি স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে এবং এক্ষেত্রে 0.8 এর স্কোয়ার কিন্তু 64, সো 0.64 এবং 0.64 minus 1 that is gamma equals to 1 divided by under root
যখন 0.64 থেকে 1 মাইনাস করা হবে সেই সময় আমরা পেয়ে যাব 0.34। এটি কিন্তু 64, সো এটি 0.36 হবে। সো 0.36 এর যখন স্কোয়ার রুট নেওয়া হয় সেটি হয়ে যায় 1 ডিভাইড বাই 0.6। 1 বাই 0.6 এর ভ্যালু কি হবে সেটি আমাদের জানা নেই, কিন্তু সেটি ক্যালকুলেট করেও লাভ নেই, জাস্ট সেই ভ্যালুটা এখানে পুট করতে হবে। আমরা পেয়ে যাচ্ছি t2 প্রাইম ইকুয়ালস টু 1 ডিভাইড বাই 0.6 ইন্টু, এই মাইনাসটিকে কনসিডার করছি না, সময় নেগেটিভ হতে পারে না, সেই কারণে মাইনাস নেওয়া মিনিংফুল নয়। সো ইন্টু 10⁸ ইন্টু 0.8 ডিভাইড বাই নিচে c। এরপর এই 0.8 এর সাথে এই 0.6 এর পয়েন্টগুলি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এবং নিচে c এর ভ্যালু যদি পুট করি, অর্থাৎ 3 ইন্টু 10⁸ যদি পুট করা হয় আলোর গতি, সেক্ষেত্রে এই 3 এর সঙ্গে কিন্তু 8 ক্যান্সেল আউট হচ্ছে না, বাট এই 10⁸ এর সঙ্গে এই 10⁸ ক্যান্সেল আউট হচ্ছে এবং নিচে রয়েছে পড়ে 6 টাইমস 3, মানে 8 ডিভাইড বাই 6 টাইমস 3 দ্যাট ইজ 18, এবং 8 ডিভাইড বাই 18 যা ভ্যালু সেটিই হবে t2 প্রাইম মাইনাস t1 প্রাইমের ভ্যালু। t2 প্রাইম মাইনাস t1 প্রাইমের ভ্যালু 8 ডিভাইড বাই 18। সো সেই ক্যালকুলেশনটি করে নেওয়া যাক। 8 ডিভাইড বাই যখন 18 করা হচ্ছে তখন আসছে 0.444, আর অ্যান্সার 0.444 এটি আসছে। যেহেতু আলোর গতি মিটার পার সেকেন্ড, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাই এটি আসছে এত সেকেন্ড। অ্যান্সার এসেছে t2 মাইনাস, মানে t1 প্রাইম মাইনাস t2 প্রাইম, যে সময়ের ডিফারেন্স সেটি কিন্তু মুভিং ফ্রেমটি এটি দেখবে। এখানে কনসেপ্টের একটি ব্যাপার রয়েছে যে আমরা স্থির ফ্রেম থেকে দেখলাম ঘটনা দুটি সাইমালটেনিয়াস, অর্থাৎ একই সময় ঘটছে, t1 t2 এর মধ্যে কোনো পার্থক্য ছিল না, কিন্তু একটি মুভিং ফ্রেম বলবে যে ইভেন্ট দুটির মধ্যে সাইমালটেনিটি ব্যাপারটি থাকছে না, অর্থাৎ ইভেন্ট দুটি কিন্তু ভিন্ন সময়ে ঘটছে। তাই রিলেটিভিটি অফ সাইমালটেনিটি এই ব্যাপারটিও এই প্রশ্ন থেকে তোমার ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। পরের প্রশ্নটি তোমাদের স্ক্রিনে তুলে ধরেছি। প্রশ্নে বলা রয়েছে which of the following statements is are true। একের থেকে অধিক অপশন সঠিক মনে হলে আর ইউজ করতে পারো, একটি অপশন ঠিক হলে ইজ ইউজ করবে। প্রথম অপশন, নিউটনস লজ অফ মোশন and Maxwell's equation both are invariant under Lorentz transformation। লরেন্স ট্রান্সফরমেশনে কি ম্যাক্সওয়েলের ইকুয়েশনগুলি ইনভেরিয়েন্ট থাকে? হ্যাঁ থাকে, কারণ আমরা লরেন্স ট্রান্সফরমেশন এনেছিলাম ওই কারণেই যাতে ইলেকট্রোম্যাগনেটিজমের যে সমস্ত ফেনোমেনা সেগুলি ডিসক্রাইব করার পর ইনার্শিয়াল ফ্রেমের মধ্যে তফাৎ নির্ণয় করতে পারা যায় না। যদি পারতাম সেক্ষেত্রে ওই রিলেটিভিটির ফার্স্ট পস্টুলেটটি তৈরি হতো না এবং রিলেটিভিটি বলে, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বলে কিছু থাকতো না। সো ফার্স্ট অপশনে যখন বলছে যে ম্যাক্সওয়েলের ইকুয়েশনগুলি ইনভেরিয়েন্ট আন্ডার লরেন্স ট্রান্সফরমেশন, হ্যাঁ, কিন্তু নিউটনস লস অফ মোশন আর নট ইনভেরিয়েন্ট। তোমার কাছে যদিও এটি মনে হতে পারে যে লো ভেলোসিটির জন্য তো নিউটনের ফর্মুলাগুলি, সেক্ষেত্রে কেন হচ্ছে না? কারণ আমরা লো ভেলোসিটির জন্য যখন দেখতেছিলাম এতদিন যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন লো ভেলোসিটির জন্যই কাজ চালিয়ে দিচ্ছিল, তো যখন জেনারেল ফর্ম আমরা লরেন্স ট্রান্সফরমেশন বললাম, সেক্ষেত্রে লরেন্স ট্রান্সফরমেশন দিয়ে নিউটনের লগুলি ব্যাখ্যা হয়ে যাওয়া উচিত, কিন্তু সেটি হয় না। এবং একটি ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো যে লিনিয়ার মোমেন্টাম একটি কোয়ান্টিটি যেটি কিনা নিউটনের থার্ড ল থেকে আসে, সেই ফান্ডামেন্টাল যে ব্যাপার নিউটনস লজের, সেইখানেই কিন্তু একটি খামতি রয়েছে। মানে হাই ভেলোসিটির জন্য নিউটনের লগুলি কিন্তু ভ্যালিড থাকে না। নিউটনের লগুলি দিয়ে যে সমস্ত রেজাল্ট পাই সেগুলি দিয়ে কিন্তু অ্যাকচুয়াল রেজাল্ট ম্যাচ করে না, অর্থাৎ নিউটনের লগুলিকেও কিন্তু রিডিফাইন করতে হবে। তাই লরেন্স ট্রান্সফরমেশন দিয়ে আমরা বুঝতে পেরেছিলাম যে নিউটনের যে সমস্ত ল, মেকানিক্যাল ল, তা কিন্তু ইনভেরিয়েন্ট থাকে না আন্ডার লরেন্স ট্রান্সফরমেশন। সো ফার্স্ট অপশনটি বাতিল হয়ে যাচ্ছে। সেকেন্ড অপশনে নিউটনস লস অফ মোশন অ্যান্ড ম্যাক্সওয়েলস ইকুয়েশনস বোথ আর ইনভেরিয়েন্ট আন্ডার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। এটা তো হতেই পারে না। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে যদি ইলেকট্রোম্যাগনেটিজমের লগুলি ইনভেরিয়েন্ট থাকতো, সেক্ষেত্রে তো আমাদের ওই যে মাইকেলসন মডেলের এক্সপেরিমেন্টাল রেজাল্ট, সেক্ষেত্রে কোনো আমাদের সমস্যাই থাকতো না। অর্থাৎ গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন যদি
সাফিসিয়েন্ট হতো সেক্ষেত্রে কেন আমরা লরেন্স ট্রান্সফরমেশন আনলাম? সো সেকেন্ড অপশনটিও ভুল। থার্ড অপশনে বলছি নিউটনস লস অফ মোশন আর ইনভেরিয়েন্ট আন্ডার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন এন্ড ম্যাক্সওয়েলস ইকুয়েশন আর ইনভেরিয়েন্ট আন্ডার লরেন্স ট্রান্সফরমেশন। ইয়েস, আমরা লো ভেলোসিটির জন্য গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ইউজ করে নিউটনসের যে সমস্ত ফর্মুলা সেগুলি ইউজ করে দুটি ইনার্শিয়াল ফ্রেমের মধ্যে কোনো তফাৎ নির্ণয় করতে পারি না, অর্থাৎ নিউটনস লগুলি ইনভেরিয়েন্ট থাকে আন্ডার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ইউজ করে আমরা একটি গতিশীল ফ্রেমের সাথে অপর স্থির ইনার্শিয়াল ফ্রেমের রিলেশন তৈরি করি, এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস ভিটি, সেই রিলেশনগুলি। সো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ইউজ করে কিন্তু আমরা নিউটনের যে সমস্ত মেকানিক্যাল ল সেগুলিকে ইনভেরিয়েন্ট রাখতে পারি ফ্রেম টু ফ্রেম, এবং ম্যাক্সওয়েলের যে সমস্ত ইকুয়েশন সেগুলিকে করতে হলে ইনভেরিয়েন্ট আমাদেরকে লরেন্স ট্রান্সফরমেশন নিতে হয়েছে। তো লরেন্স ট্রান্সফরমেশন নিয়ে আমরা ম্যাক্সওয়েলের যে সমস্ত ইকুয়েশন সেগুলিকে ইনভেরিয়েন্ট দেখাতে পেরেছি, এবং গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে তো নিউটনের লগুলি ইনভেরিয়েন্ট ছিলই। সো সি অপশন, থার্ড অপশন ইজ দ্য কারেক্ট অপশন। পরের অপশনটি না দেখলেও চলবে। এর পরের প্রশ্নতে বলা রয়েছে ইন অ্যান ইনার্শিয়াল ফ্রেম এস, ইনার্শিয়াল ফ্রেম এস এর কথা বলা রয়েছে, যেখানে a stationary rod makes an angle theta with the x axis. এস ফ্রেম, সেখানে একটি রড এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করছে, এটি ধরে নাও এক্স অ্যাক্সিস। এরপর যদি অপর একটি ফ্রেম এস প্রাইম মুভ করে কমন এক্স অ্যাক্সিস বরাবর, মানে এক্স অ্যাক্সিসের সাথে প্যারালালে অপর একটি ফ্রেম এস প্রাইম যেটি কিনা মুভ করছে উইথ সাম ভেলোসিটি, ভেলোসিটি ধরে নাও ভি, বলা নেই। An observer from S prime, the angle made by the rod with x prime axis is theta prime. Which of the following statements are correct? অপশন দেওয়া রয়েছে, সেগুলির মধ্যে কোন রিলেশনটি কারেক্ট বলছে জানতে চেয়েছে। তো এস প্রাইম ফ্রেম থেকে একজন অবজারভার যদি দেখে যে এই রডটি সাম লেন্থ এল ধরে নাও, সেই রডটি যদি এক্স অ্যাক্সিসের সাথে থিটা করে থাকে, এস ফ্রেম অবজারভার বলে, সেক্ষেত্রে এস প্রাইম অবজারভার যে অ্যাঙ্গেলটি দেখবে সেটি যদি থিটা প্রাইম হয়, সেক্ষেত্রে থিটা প্রাইম গ্রেটার দেন থিটা নাকি থিটা গ্রেটার দেন থিটা প্রাইম, সেটি আমাদের কাছে প্রশ্ন। এই থিটা প্রাইম হচ্ছে অ্যাঙ্গেল মেজার্ড বাই এস প্রাইম ফ্রেম the rod makes with x axis or x prime axis। এটি আশা করি তোমার হয়ে যাবে, তাই হোমওয়ার্ক হিসেবে এই প্রশ্নটি দিয়ে দিলাম। কমেন্টে তোমার অ্যান্সার জানাও। যদি না করতে পারো, আগামী দিনের যে লেকচার বা ভিডিও সলিউশন সেখানে তোমার উত্তর তুমি পেয়ে যাবে। এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ।